কল রেকর্ড ফাঁস। নির্বাচনের পর শেখ হাসিনাকে দেশে আনতে ফোনে যে গোপন চুক্তি করলেন তারেক রহমান। বাংলাদেশের রাজনীতিতে এখন যেন সাপলুডুর খেলা চলছে। জুলাই গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে পলাতক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার মৃত্যুদণ্ডের রায় ঘোষিত। এমন পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রয়টার্স সাক্ষাৎকারে দেওয়া নমনীয় বক্তব্য নিয়ে আলোচনা তুঙ্গে। কিন্তু এখন নতুন এক কল রেকর্ড ফাঁসের দাবি উঠেছে, যা দাবি করে নির্বাচনের পর শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য তারেক রহমান এক গোপন ফোন আলাপে সম্মতি দিয়েছেন। সূত্রের খবর, একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে তারেক রহমানকে বলতে শোনা যাচ্ছে, জনগণ যদি চায় তাহলে হাসিনা আপার সন্তানরা তো বটেই, তিনি নিজেও ফিরে এসে রাজনীতিতে যুক্ত হতে পারেন। আমরা প্রতিশোধের রাজনীতি করি না, আইনের শাসন প্রতিষ্ঠা করব। এই ক্লিপটি কয়েক ঘন্টার মধ্যেই ভাইরাল হয়ে যায়। বিএনপির অভ্যন্তরীণ সূত্র দাবি করছে, এটি তারেক রহমানের সঙ্গে এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার গোপন কথোপকথনের অংশ। রয়টার্স সাক্ষাৎকারে তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, যদি কাউকে মানুষ গ্রহণ করে, যদি মানুষ তাদের স্বাগত জানায়, তাহলে যে কারো রাজনীতি করার অধিকার রয়েছে। এই বক্তব্যকে অনেকে গ্রিন সিগন্যাল হিসেবে দেখছেন। বিশ্লেষকরা বলছেন, গত ১.৫ দশকে আওয়ামী লীগের হাতে বিএনপির নেতাকর্মীরা যে নির্যাতন সহ্য করেছে, তারপরও এমন উদারতা কেন? উত্তর লুকিয়ে আছে ভোটের অঙ্কে। আওয়ামী লীগের তৃণমূল ও মধ্যম সারির নেতাকর্মীরা এখন দিশেহারা, কোনো নেতৃত্ব নেই, দিক নির্দেশনা নেই। এই বিশাল ভোট ব্যাংক কোথায় যাবে? বিএনপি সফট গেম খেলছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগেই বলেছেন, ভালো আওয়ামী লীগারদের হয়রানি করা হবে না। এবার তারেক রহমান শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরার সম্ভাবনা নিয়ে জনগণের উপর ছাড় দিয়ে সেই বার্তা আরো শক্তিশালী করলেন। অর্থাৎ, তোমরা যদি আমাদের সমর্থন করো বা বিরোধিতা না করো, তাহলে তোমাদের নিরাপত্তা দেব। অন্যদিকে জামায়াতে ইসলামী এখন বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী। সাংগঠনিকভাবে তারা শক্তিশালী, মাঠে সুবিধাজনক অবস্থানে। বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে, আওয়ামী লীগের ধর্মনিরপেক্ষ ভোটাররা জামায়াতের উত্থান ঠেকাতে মন্দের ভালো হিসেবে বিএনপিকে বেছে নিতে পারে। তারেক রহমান জানেন, ৩০০ আসনে নিরঙ্কুশ জয়ের জন্য জামায়াতের ভোট ভাগের চেয়ে আওয়ামী লীগের হতাশ ভোটারদের টানা সহজ। তাই তিনি নিজেকে প্রতিশোধ পরায়ণ নেতা নয়, গণতান্ত্রিক রাষ্ট্রনায়ক হিসেবে উপস্থাপন করছেন। জামায়াতের জাতীয় ঐক্য সরকারের প্রস্তাব সরাসরি নাকচ করে তারেক বলেছেন, রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সরকার গঠন করলে বিরোধী দল কে হবে? এতে দুটি বার্তা: এক, বিএনপি একাই সরকার গঠনের কনফিডেন্স আছে। ২, সংসদে শক্তিশালী বিরোধী দল চান, যা জামায়াত হতে পারে। সরকারের অংশীদার নয়, বিএনপি এখন ২৯২ আসনে প্রার্থী দিয়েছে। জোটের ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজের পায়ে দাঁড়াতে চায়। ফাঁস হওয়া কল রেকর্ডে তারেককে আরো বলতে শোনা যায়, নির্বাচনের পর সবাইকে অন্তর্ভুক্ত করতে হবে, হাসিনা আপা ফিরলে বিচার হবে, কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সমঝোতা দরকার। এটি যদি সত্য হয়, তাহলে বিএনপির কৌশল আরো গভীর। আওয়ামী লীগের সাধারণ সমর্থকদের আশ্বস্ত করে জামায়াতের দিকে না যাওয়া বা বর্জন না করিয়ে বিএনপি বক্সে ভোট টানা, এটাই ট্রাম্প কার্ড। ২০২৬-এর নির্বাচনের মাঠ এখন বিএনপির অনুকূলে মনে হচ্ছে, কিন্তু রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। জামায়াতের নীরব ভোট ব্যাংক শেষ মুহূর্তে চমক দেখাতে পারে। তবে ফাঁস হওয়া এই কল রেকর্ড যদি সত্য প্রমাণিত হয়, তাহলে তারেক রহমানের এই চালকে মাস্টার স্ট্রোক বলা যাবে, যা বাংলাদেশের রাজনীতির ইতিহাস বদলে দিতে পারে। র্যাবের হত্যাকাণ্ড নিয়মে নতুন তথ্য দিলেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম। মাত্র ১০,০০০ টাকার বিনিময়ে র্যাবের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয় ট্রাইব্যুনালে জানিয়েছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। সোমবার ১০৪ জনকে গুম করে হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণে এ তথ্য দেন তিনি। এ সময় কাঠগড়ায় বসে সম্পূর্ণ সাক্ষ্য কাগজে কলমে লিখেছেন এই মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। সাবেক এই সেনাপ্রধান জানান, হত্যাকাণ্ড বন্ধ করতে না পেরে সেনাবাহিনী থেকে ডিজিএফআই ও র্যাবে সেনা কর্মকর্তা সরবরাহ বন্ধ করেছিল। কিন্তু এর সিদ্ধান্ত থেকে সরে আসতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক আমার সঙ্গে যোগাযোগ করেন বলেও জানান তিনি। গুম, খুন ও আয়নাঘর সংস্কৃতির সৃষ্টির কারণে র্যাব ও ডিজিএফআই বিলুপ্তির ইচ্ছা ট্রাইব্যুনালে জানান ইকবাল করিম ভূঁইয়া। মানবতা বিরোধী অপরাধের এ মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যার ৩টি অভিযোগ আনে প্রসিকিউশন। আগামী ১৮ ফেব্রুয়ারি ইকবাল করিম ভূঁইয়ার জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। চন্দনাইশে বিএনপি প্রার্থীর গাড়ি বহরে হামলা, ৬ মাইক্রোবাস ভাঙচুর।
চট্টগ্রাম 14 আসনের চন্দনাইশ উপজেলায় বিএনপি প্রার্থী জসিম উদ্দিন আহমেদের গাড়ি বহরে 2 দফা হামলার ঘটনায় 6টি মাইক্রোবাস ভাঙচুর করা হয়েছে। রোববার 7:30 বহরমপাড়া ও যতরকুল রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। বিএনপি প্রার্থী জসিম উদ্দিন আহমদ জানান, রাতে তিনি ও স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী সাতবাড়িয়া এলাকায় একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান শেষে রাত 11টার দিকে বাড়ি ফেরার পথে তার গাড়ি বহরে 2 দফায় হামলা চালানো হয়। এতে 50 থেকে 60 জন হামলায় অংশ নেয় এবং গাড়ি বহরের 6টি মাইক্রোবাস ভাঙচুর করা হয়। এই ঘটনায় 6 থেকে 7 জন বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি। জসিমউদ্দিন আহমেদের অভিযোগ, এলাকায় ধানের শীষের পক্ষে সমর্থন বাড়তে দেখে এলজেপি প্রার্থীর সমর্থকরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। বিষয়টি তিনি পুলিশকে অবহিত করেছেন বলে জানান। তবে হামলার অভিযোগ অস্বীকার করে চট্টগ্রাম 14 আসনের এলজেপি প্রার্থী ওমর ফারুক বলেন, গভীর রাতে টাকা বিতরণের সময় স্থানীয় জনগণ তাদের ধাওয়া করেছে বলে শুনেছি। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সেখানে যায়। ভাঙা গাড়ি থেকে নামার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। এ বিষয়ে জানতে চাইলে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান বলেন, রাতে জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এর আগে সেনাবাহিনীর একটি দলও সেখানে উপস্থিত ছিল। হামলার বিষয়ে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 4 দিন নির্বাচনী এলাকায় বহিরাগত অবস্থানে নিষেধাজ্ঞা। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচনী এলাকায় অবস্থানের ওপর বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন ইসি জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার সকাল 7:30 থেকে আগামী 13 ফেব্রুয়ারি বিকাল 4টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় কোনো বহিরাগত অবস্থান করতে পারবে না। সোমবার নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় 1 শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত ব্যক্তি, কমিশনের অনুমতিপ্রাপ্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার বাসিন্দা বা ভোটার ছাড়া অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণ শুরুর 48 ঘন্টা আগে থেকে ভোট গ্রহণ শেষ হওয়ার 24 ঘন্টা পর পর্যন্ত ওই নির্বাচনী এলাকায় অবস্থান করতে পারবেন না। এই বিধিনিষেধ আগামীকাল মঙ্গলবার সকাল 7:30 থেকে 13 ফেব্রুয়ারি বিকাল 4:30 পর্যন্ত কার্যকর থাকবে। নির্বাচনের আগে পদোন্নতি পেলেন পুলিশের 153 কর্মকর্তা। নির্বাচনের আগে পুলিশের সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন 153 কর্মকর্তা। রোববার পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম স্বাক্ষরিত একটি পৃথক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়। বিষয়টি আজ প্রকাশিত হয়। প্রজ্ঞাপন অনুযায়ী সাব ইন্সপেক্টর অব পুলিশ থেকে ইন্সপেক্টর অব পুলিশে পদোন্নতি পেয়েছেন 100 জন, সাব ইন্সপেক্টর অব পুলিশ থেকে ইন্সপেক্টর অব পুলিশে পদোন্নতি পেয়েছেন 47 জন। এছাড়া পুলিশ সার্জেন্ট থেকে ইন্সপেক্টর অব পুলিশে পদোন্নতি পেয়েছেন 6 জন কর্মকর্তা।